ক্লাসে বিকল্প বিরোধ নিষ্পত্তি কি জিনিস সেটা আমরা একটু দেখতে চাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 2012 সালের সংশোধনীর পর দেওয়ানি কার্যবিধিতে মধ্যস্থতা করা বাধ্যতামূলক করা হয়েছে। হ্যাঁ, মধ্যস্থতা এখন করতে হবে। আমরা কি জানি? আমরা একটা আমরা একটা মামলার যদি শুরুটা যদি আপনাদেরকে যদি দেখাই, দেখেন প্রথমে একটা মামলা কিভাবে কি করবেন। হ্যাঁ, ফ্রি ট্রায়ালে কি করবেন, একটা মামলা দায়ের করবেন আগে। হ্যাঁ, 26 ধারাতে মামলাটা দায়ের করবেন, আদেশ 4-এও বলা আছে মামলা এবং আদেশ 7 অনুসারে মামলাগুলো কি হয়, দায়ের করা হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে হলো সমন দেওয়া হয় 5 কার্য দিবসে। এরপর আরো 30 দিন সময় পাবে, অর্থাৎ সমনের বিষয়গুলো আসবে, এরপরে লিখিত জবাব দিবে। আপনি যার বিরুদ্ধে মামলাটা করছেন, যার কাছে মানে ওই উনি কি করবে, একটা লিখিত জবাব দিবে। এর পরবর্তী স্টেপ হচ্ছে, লিখিত জবাবের পরবর্তী স্টেপ হচ্ছে হলো এডিআর করতে বলবে। অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তি করার জন্য আপনাকে বলবে, এটা বাধ্যতামূলক। কোন সালে? 2012 সালে এটাকে বাধ্যতামূলক করা হয়েছে। এই 89 কতে এডিআর করার জন্য বলবে। এখন এডিআর যে বাধ্যতামূলক করার পরেও যে এডিআর যদি না করে তাহলে সমস্যা নাই, কিন্তু আদালত বলবে যে আপনারা মধ্যস্থতা করে আসুন, আপনার এই সমস্যা এগুলো মধ্যস্থতা করে আসুন। এখন আমরা আজকে জানার চেষ্টা করব যে এডিআর কিভাবে করা হয়। এডিআর যদি করতে না পারে তখন কি হবে? এডিআর যারা করবে এদেরকে কারা নিয়োগ দেয়? হ্যাঁ, এদেরকে কে ফিস নির্ধারণ করে? হ্যাঁ, আবার এডিআর হয়ে গেলে যে আপনি একটা কোর্ট ফি দিয়েছেন, এটা কতদিনের মধ্যে আপনি ফেরত পাবেন? হ্যাঁ, এই যে সব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। দেখেন, আর আমরা যে বিচারের যে ধাপটা, প্রথমে আপনি মামলা দায়ের করবেন, এরপরে সমন দিবেন, এরপরে লিখিত জবাব, এরপরে হলো এডিআর, এরপরে ইস্যু ফ্রেম, এরপরে 30 ধারার স্টেপ। হ্যাঁ, দলিল ফেরত, দাখিল, আটক, এই স্টেপগুলো যাবে। এরপর মামলাটা ট্রায়াল স্টেজে যাবে। ট্রায়াল স্টেজে গিয়ে কি করবে, হিয়ারিং অ্যান্ড উইটনেসের জন্য তখন বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু করবে। এরপরে হলো কি, এখন যদিও জবানবন্দি নেওয়া হবে না, সরাসরি জেরা হবে। আর জবানবন্দিটা আপনি এফিডেভিট সহকারে আদালতে মানে সাক্ষীর যে জবানবন্দি, ওটা এফিডেভিট সহকারে আপনি জমা দিবেন। আর বিরুদ্ধ আইনজীবী এখন কি করবে, সেটা জেরা করবে। এবং ঠিক আছে, এভাবে আপনার হচ্ছে হলো মোটামুটি কার্যক্রমগুলো চলবে। এরপরে হলো বাদী পক্ষের এগুলো পরে বিবাদী পক্ষের আপনার সাক্ষী, তারপরে হলো যারা এই বিষয়গুলো আসবে। হ্যাঁ, আহ, এই বিষয়গুলো আসার পরে এরপরে যুক্তিতর্ক বা আর্গুমেন্ট হবে। এরপরে রায়। এরপরে এখন আর ডিগ্রি জারি নাই। ডিগ্রি জারি মনে করেন মোটামুটি অমিত। এরপরে হলো আপিল রিভিশন করলে করা যাবে। মোটামুটি মামলার একটা প্রক্রিয়া শেষ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সব সময় শুরু থেকেই শুরু থেকেই একটা দেওয়ানি যখন আপনি সিপিসি পড়তে যাবেন, শুরু থেকে আপনি মামলার ধাপগুলো একটু দেখবেন। তাইলে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে আপনি আসলে কেন সিপিসিটা পড়ছেন, কোন কোন জায়গাতে আপনি হিট করা দরকার, সেই বিষয়গুলো বুঝতে পারবেন। ঠিক আছে, এটার সাথে রিলেট করে একটা মামলার যে বিচার প্রক্রিয়াকে রিলেট করেই যত আদেশ, যত ধারা, যত বিধি সবগুলোই আসছে। এগুলোর কোনো না কোনো পারপাসে একটার সাথে জড়িত। আমরা জানি যে সিপিসিটা একটা একটা কি পদ্ধতিগত আইন। এই যে কিভাবে একটা দেওয়ানি মামলাটা পরিচালনা হবে, সকল পদ্ধতিগুলোই আপনার সিপিসিতে আলোচনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই যে আজকে আমরা যেটা পড়বো এডিআরটা হলো এ, এটা হলো মনে করেন 4 নাম্বার ধাপ, মামলার 4 নাম্বার ধাপ। এই ধাপের মধ্যে আহ, মানে বলতে হবে যে এডিআর আপনাকে করতেই হবে, এখন বাধ্যতামূলক। ঠিক আছে, এরপর দেখেন মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 কথা বলা আছে। এরপরে দি ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স 1985 এর 10-11, অর্থঋণ আদালত আইন 2003-এর 22 থেকে 25। এই বিষয়গুলো কি বলতেছে আপনার আহ, প্রযোজ্য হবে না কোথায়, মানে মধ্যস্থতা কোথায় লাগবে না, সেই বিষয়গুলো বলতেছে অর্থঋণ আদালত আইন। আহ, আহ, আপনি 2003-এর এই ধারার এই ক্ষেত্রে এই বিধানটা প্রযোজ্য হবে না। এবং কোথায় কোথায় আপনাকে এডিআরটা বাধ্যতামূলক করা হয়েছে, মুসলিম ফ্যামিলি ল অডিয়েন্সে আপনাকে বাধ্যতামূলকভাবে আপনি এডিআর করতে হবে। ফ্যামিলি কোর্টস অডিয়েন্স 1985, 10-11, 10-13 এগুলাতে এডিআর করতে হবে। আবার অর্থঋণ আদালতে 2003-এর 22 থেকে 25 এই ধারাগুলোতে আবার কি বলতেছে, আপনার হচ্ছে হলো এডিআর করা লাগবে, বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু আবার
যে আহ, অর্থঋণ আদালত আইন 2003-এর ক্ষেত্রে এই ধারার বিধানটা প্রযোজ্য হবে না, সেটা আবার আলাদাভাবে বলা আছে। এবং বলতেছে যে আপনার লিগাল এইড অ্যাক্ট 2000 এর লিগাল এইড অফিসারের নিকট এডিয়ার করার জন্য পাঠাইতে পারে। তারপরে হলো যখন পক্ষসমূহে নিযুক্ত কোনো আইনজীবী কিংবা আইনজীবীদের নিকট বিষয়টি পাঠাবে এডিয়ার করার জন্য, বা আইনজীবী নিযুক্ত না থাকলে পক্ষ বা পক্ষসমূহের বিষয়ে পাঠাবে। হ্যাঁ, এছাড়াও জেলা জজ কর্তৃক প্রণয়নকৃত কোনো প্যানেলের কোনো মধ্যস্থতার নিকট সেটা পাঠাবে। সেটা পাঠাইলে কি হবে, আমরা যদি মূল মূল যদি বেয়ার একটা যদি একটু আমরা দেখি, দেখেন 89 কতে মধ্যস্থতার কথা বলা হয়েছে যে অর্থঋণ আদালত আইন 2003, অর্থাৎ 2003 সনের 8 নং আইন এর আওতাধীন ব্যতীত, এটা ছাড়া লিখিত জবাব পেশের পর প্রতিদ্বন্দ্বী বিবাদী নিজ দায়িত্বে অথবা তাহাদের নিজ নিজ আইনজীবীর দ্বারা হাজির হইলে আদালত মামলার বিরোধ অথবা বিরোধ সমূহ নিষ্পত্তির লক্ষ্যে শুনানি বন্ধ রাখিয়া মধ্যস্থতা করতে পারবে। শুনানি অফ থাকবে, এরপরে মধ্যস্থতা করতে পারবে বা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে লিগাল এইড অ্যাক্ট 2006 নং আইন দ্বারা এর অধীন নিযুক্ত সংশ্লিষ্ট আইন সহায়তা কর্মকর্তাকে অথবা পক্ষসমূহে নিযুক্ত আইনজীবী অথবা আইনজীবীদের নিকট বা আইনজীবী নিযুক্তকৃত না থাকিলে পক্ষ বা পক্ষসমূহের নিকট মামলার বিরোধ অথবা বিরোধসমূহ নিষ্পত্তির ব্যাপারটি পাঠাইতে পারবে, এরা করবে নিষ্পত্তি করার জন্য। এবং 10 নং উপধারা অনুযায়ী জেলা জজ কর্তৃক প্রণয়নকৃত, জেলা জজে প্রণয়ন করবে কি একটা প্যানেল, প্যানেলের কোনো মধ্যস্থতাকারীর নিকটও পাঠাইতে পারবে। ঠিক আছে, এই হলো মোটামুটি কথাবার্তা। এরপরে হলো 2 উপধারাতে বলা হয়েছে যে আহ, ব্যাপারটি আইনজীবীগণের দ্বারা প্রেরণ করা হয়ে থাকলে আইনজীবীগণ তাদের নিজ নিজ ক্লায়েন্টদের সাথে যুক্তি পরামর্শ অনুযায়ী উভয়ের সম্মতির ধারা নিযুক্ত নহেন অথবা অবসরপ্রাপ্ত কোনো জজ অথবা 10 নং উপধারার আওতাধীনে জেলা জজের মাধ্যমে প্রণয়নকৃত কোনো প্যানেল থেকে মধ্যস্থতাকারী অথবা তাহারা যে লক্ষ্যে নিষ্পত্তির নিরীক্ষে মধ্যস্থতাকারী হিসাবে কার্যধারা পালন করতে যোগ্য মনে করবেন সেই লোককে নিয়োগ দিতে পারবেন। তাইলে বুঝতেছেন তো? তাইলে কি কি বলতেছে ওনারা, ক্লায়েন্টের সাথে, আপনারা ক্লায়েন্টের সাথে পরামর্শ করে বলতেছে যে আহ, উভয়ের সম্মতি ধারা নিযুক্ত, তাইলে কি 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 করতে হবে, অবসরপ্রাপ্ত কোনো জজ অথবা 10 নং উপধারায় আমরা দেখবো যে ওখানে জেলা জজের মাধ্যমে প্রণয়নকৃত কোনো প্যানেল থেকে ওখানে আপনি ওই লোকগুলোকে মধ্যস্থতাকারী নিয়োগ করতে পারবেন। তবে শর্ত থাকে যে মধ্যস্থতাকারী হিসাবে একের অধিক লোকের নিযুক্তির নিষেধাজ্ঞার আওতাভুক্ত করিয়া কোনো কিছুই এই ধারার উল্লেখিত হয় নাই তা মনে করতে হবে। তবে আরো শর্ত থাকে প্রজাতন্ত্রের লাভজনক পদে, অর্থাৎ যারা সরকারি কর্মচারী করছে, কোন লোক মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ হইবার অযোগ্য গণ্য হইবে। এটা একটু মাথায় রাখতে হবে। ওনারা যদি কোনো সরকারি চাকরি করে তাহলে তারা মধ্যস্থতাকারী নিয়োগ হইতে পারবে না। এরপরে 3 উপধারাতে বলা আছে যে বিরোধ অথবা বিরোধসমূহ ব্যাপারটি মধ্যস্থতার উদ্দেশ্যে পাঠানো হইলে ইহা আইনজীবীদের বা তাদের সংশ্লিষ্ট মক্কেল এবং মধ্যস্থতাকারীদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে, দুজনের সম্মতির ভিত্তিতে ফি কত হইবে কিংবা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্য উন্নত পদ্ধতি নির্ধারণ করবেন। দুজনের মাঝে কথাবার্তা বলে যে কত টাকা, যারা মধ্যস্থতা করবে এরা তো আর ফ্রিতে করবে না, এদের একটা ফি নির্ধারণ করতে হবে, সেটাই তারা নির্ধারণ করবেন। এরপরে আরেকটা বিষয় বলা আছে, যখন লিগাল এইড অফিসার মধ্যস্থতা করবে, এটা মাইন্ডিট গুরুত্বপূর্ণ, 3টে স্টার দিয়ে রাখতে পারেন অথবা আন্ডারলাইন করতে পারেন যে যখন লিগাল এইড অফিসার মধ্যস্থতা করবে তখন উহার অনুসৃত নীতি নির্ধারণ করবে এবং মধ্যস্থতার লক্ষ্যে কোনো প্রকার ফি চার্জ করবে না। লিগ্যাল এইড অফিসারকে কোনো টাকা দেওয়া লাগবে না, কোনো চার্জ এরা গঠন মানে নিতে পারবে না, এটা একটা বিষয়। ঠিক আছে, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, বাট আপনারা যখন কিভাবে মধ্যস্থতা করবেন সেই বিষয়গুলো ক্রমান্বয়ে লিখবেন, তখন হয়তো কাজে লাগতে পারে। দেখেন, তবে শর্ত থাকে যে যদি আইনজীবীগণ তাদের সংশ্লিষ্ট মক্কেল বা মধ্যস্থতাকারী ফি ধার্য করতে ব্যর্থ হয়, আপনারা যদি
সংশ্লিষ্ট সংশ্লিষ্ট আইনজীবীগণ তাদের সংশ্লিষ্ট মক্কেল বা মধ্যস্থতাকারীদের মধ্যে ফি ধার্য করতে ব্যর্থ হইলে আদালত ফিটা ধার্য করে দিবে। উক্ত ধার্যকৃত নির্ধারিত ফি পক্ষগণের উপর বাধ্যতামূলক হবে। মাইন্ড ইট। আশা করছি বুঝতে পেরেছেন। আপনারা নিজেরা না পারলে, ঠিক করতে না পারলে আদালত ধার্য করে দিবে। এরপরে বলতেছে যে এক উপধারা অনুযায়ী, আমরা এক উপধারাতে যেটা বলছিলাম যে রেফারেন্স গ্রহণের তারিখ থেকে 10 দিনের ভিতর, কদিনের মধ্যে, এই 10 দিনের নিচে আন্ডারলাইন করতে পারেন যে 10 দিনের ভিতর পক্ষসমূহে কাউকে মধ্যস্থতাকারী নিয়োগ করলে তা আদালত লিখিতভাবে জ্ঞাত করিবে। এবং যদি উক্ত সময়সীমার মধ্যে মধ্যস্থতাকারী নিয়োগ করতে ব্যর্থ হয়, অর্থাৎ 10 দিনের মধ্যে মধ্যস্থতাকারী যদি নিয়োগ করতে ব্যর্থ হয়, তবে আদালত 10 উপধারায় বর্ণিত বিধান অনুসারে প্যানেল হইতে, প্যানেল, যে প্যানেল আছে 10 উপধারার একটা প্যানেলের কথা বলা আছে, আমরা একটু পরে দেখবেন। আমরা উপধারা 10-এ গেলে ওখানে প্যানেল কি কি আছে ওগুলো আমরা দেখব। ওই প্যানেলের থেকে 7 দিনের মধ্যে একজন মধ্যস্থতাকারী নিয়োগ করবেন। এই ধারার অধীন আদালতকে জ্ঞাত করিবার 60 দিনের মধ্যে নিয়োগ করার পরে, হ্যাঁ, 60 দিনের মধ্যে তারা বিবাদ বিরোধ আইনি সহায়তা অফিসারকে উল্লেখ করা হয়, অথবা আদালত কর্তৃক মধ্যস্থতাকারী নিয়োগের তারিখ, যে ক্ষেত্রে যাহা প্রযোজ্য মধ্যস্থতা সম্পাদন করতে হবে, যদি না উদ্যোগে অথবা পক্ষসমূহের যৌথ আবেদনের প্রেক্ষিতে অনূর্ধ্ব 30 দিন বেশি সময় বাড়ায়। অর্থাৎ আপনি 60 দিন সময় পাবেন, চাইলে আরো 30 দিন পর্যন্ত অতিরিক্ত সময়ের জন্য আবেদন করতে পারবেন, উদ্যোগে পারবেন, অথবা কারো আবেদনের প্রেক্ষিতে যেভাবে হোক এটা বাড়ানো যাবে। টোটাল 90 দিন সময় পাবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে হলো মধ্যস্থতার কার্যে পক্ষসমূহের গোপনীয়। এই যে মধ্যস্থতা যে আপনারা করতেছেন, আপনারা কি আসলে বুঝেন মধ্যস্থতা কি জিনিস? একটু বলেন তো। আমি যে মধ্যস্থতা নিয়ে কথা বলতেছি, এই যে অল্টারনেটিভ একটা বিরোধ নিষ্পত্তির কথা বলতেছি, মধ্যস্থতা কি জিনিস কি জানেন আপনারা? এই জিনিসটা কি? সাধারণ সেন্সে তো বুঝি যে একটা যখন একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় তখন উভয় পক্ষকে সমঝোতা মানে কম্প্রোমাইজ করার জন্য না না দুই পক্ষের মত বিনিময়ের মাধ্যমে যদি এটা সমাধান করা হয় তখনই তো সেটা মধ্যস্থতা বলা হয় নাকি? রাইট, 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 সেটাই হচ্ছে হলো মধ্যস্থতা। অর্থাৎ বলবে যে আগে মনে করেন 2000 আগে মধ্যস্থতার বিষয়টা আদালত গুরুত্ব দিত না, কিন্তু এখন 2012 সালের পরে বলতেছে যে অবশ্যই অবশ্যই একটা মামলা যখন আপনি দায়ের করবেন, সমন যাবে, আবার বিবাদী যখন লিখিত জবাব দিবে, তখন ওনারা তো হাজির হয়ে গেছে, লিখিত জবাবও দিয়ে ফেলছে, তখন আদালত বলবে যে দেখেন মামলাটা, শুনানিটা স্থগিত থাকুক, আপনারা নিজেরা চাইলে এটা মধ্যস্থতা করে আসেন। তাইলে মোটামুটি এখানে মামলার দীর্ঘসূত্রিতা, হ্যাঁ, বা এই যে মামলার জট কমাইতে এটা একটা বড় ভূমিকা পালন করবে বলে আদালত মনে করছেন। বুঝছেন না বিষয়টা? আর সেটার উপরে ভিত্তি করে এখন এই যে মামলার যে একটা জট, একটা মামলা দীর্ঘদিন 20 বছর, 30 বছর, 25 বছর চলে, এই জন্য মনে করেন এখন বিভিন্ন জায়গাতে যেন হয়রানি না হয়, সেক্ষেত্রে দেখেন সমনের বিষয়টাতে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে। এবং আপনার আপনার কি করছে, ওই যে অ্যাডজর্নমেন্টের বিষয়টাতে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে। এবং সাক্ষীদের কি করা লাগবে না, মানে আগে আগে বাদী পক্ষের যে সাক্ষী, এদের জবানবন্দি নেওয়া লাগতো, এখন বলতেছে যে না, দরকার নাই এদের, আপনি একটু মিউট করেন। এখন আর এখন আর জমা এখন আর জবানবন্দি নেওয়া দরকার নাই, ঠিক আছে? এটা এফিডেভিট সহকারে জবানবন্দিটা আদালতে আর্জির আলোকে দিয়ে দিবে। এরপরে হচ্ছে হলো তারা কি বলতে চায় সেটা দিয়ে দিবে, সাবমিট করবে, শুধুমাত্র যে বিরুদ্ধ পক্ষের আইনজীবী যারা আছে উনি সরাসরি যারা করবে, তাইলে এখানে অনেক সময় বাঁচছে। আগে মুলতবি চাইতে পারতেন খরচ ছাড়া, প্রিএমটারি হিয়ারিং এর আগে 6 বার 6 বার, এখন এটা 4 বার করে দেওয়া হয়েছে। তাহলে তাইলে বিষয়টা বুঝতে পারতেছেন যে অনেকগুলো সময় হয়েছে। আগে একটা মামলার ডিগ্রি জারি করা লাগতো, হ্যাঁ, জারি মামলা করা লাগতো নতুন করে, যে কখন আবার সেটাকে নিলাম হবে, নিলাম বিক্রয় করে টাকা পয়সা দেওয়া হবে, অনেক কাহিনী কিচ্ছা গল্প। এখন বলতেছে যে না, ওইরকম কোনো ডিগ্রি জারি মামলা করার দরকার নাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট আদালত কর্তৃক এখানে আপনার ডিগ্রিটা যেন এক্সিকিউশন করে দেয় রায়ের পরে, সেই বিষয়গুলো এখন ব্যবস্থা করবেন। তাইলে আমরা বুঝতেছি যে এখন দেওয়ানিতে বিশাল একটা আমূল পরিবর্তন নিয়ে আসছে এই যে এখন অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক আছে? ইন্টেরিয়ম সরকার অনেকগুলো পরিবর্তন নিয়ে আসছে, সেটা এটা একটা ব্লিচিং। অনেক সময় বাঁচবে এখানে, অনেক হয়রানি বাঁচবে এখানে। তাহলে আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তেমনই একটা বিষয় সেন্স থেকে
মনে করেন যে এই যে বিকল্প বিরোধ নিষ্পত্তিটা আবিষ্কার হয়েছে, আগে তো সেটাও ছিল না। আগে সময়ের ব্যাপারগুলো অনেক বেশি সময় চাইতে পারতো, কোনো লিমিটেশন ছিল না। দিনকে মানে পর 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 তারা সময়ের বিষয়গুলো এই করতে পারতো। যখন আবার 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 নয় আদেশেও এখন আপনার এখানে 13তেও অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছে যে আগে বলা ছিল না যে আপনার হলো পক্ষগণের উপস্থিতি অনুপস্থিতি, অর্থাৎ যখন একটা বিবাদী আসবে না তখন একতরফা নিষ্পত্তি মানে মামলা নিষ্পত্তি হয়ে যাবে। ওই ক্ষেত্রে রদের জন্য কয়বার আপনি আবেদন করতে পারবেন নির্দিষ্ট কোনো সময়সীমা ছিল না। এখন বলতেছে যে শুধুমাত্র আপনি একবার নিষ্পত্তি করতে পারবেন। আবার আমরা যখন 41 আদেশ পড়ছিলাম তখন আপনাদেরকে বলছিলাম যে ওখানেও বলা আছে যে আপনার হচ্ছে হলো 21-এ বলতেছে যে আপনি ওই যে শুনানির জন্য, হ্যাঁ 21 না 30 মনে হয় নাকি, শুনানির জন্য আহ, আপনাদেরকে বলতেছে যে এটা মামলাটা রায় করে দিবে, এটা আর একাধিকবার ওই যে শুনানি করা যাবে না, একবারে শুনানি করা যাবে। সেই বিষয়টাই আপনারা যদি অনুপস্থিত, যদি কেউ অনুপস্থিত থাকে মামলার গল্প ওখানে শেষ হয়ে যাবে। তাইলে অনেকটাই এখানে যেন তারা সচেতন থাকে, মামলাটা আপনি করেছেন দায়সারা থেকে নয়, আপনার দরকারের জন্য মামলাটা করছেন, সেই বিষয়গুলো খেয়াল রেখে বর্তমানে অনেকগুলো জায়গাতে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে। আশা করছি আমরা যে সংশোধনীর যে ক্লাসটা দিছি ওটা দেখলেই পুরোপুরি আরো ক্লিয়ার হইতে পারবেন। ওকে, এরপরে দেখেন যে মধ্যস্থতার কার্যে পক্ষসমূহের গোপনীয়তার অবস্থা প্রকাশ না করিয়া সহায়তা কর্মকর্তা বা মধ্যস্থতাকারী হিসাবে যে ক্ষেত্রে মধ্যস্থতা কার্যের একটি প্রতিলিপি আইনজীবীগণের দ্বারা কোর্টকে পেশ করবেন এবং ফলাফল যদি মামলায় বর্ণিত বিরোধ অথবা বিরোধ সমূহের আপোষ রফা হয়, তাহলে মীমাংসা সত্যসমূহ চুক্তির অবকাঠামোতে প্রণয়ন করতে হবে, যাহার উপর পক্ষসমূহের ও সাক্ষী হিসাবে আইনজীবী এবং আইনি সহায়তা কর্মকর্তা বা মধ্যস্থতাকারী হিসাবে সেক্ষেত্রে দস্তখত বা বৃদ্ধাঙ্গুলির ছাপ থাকবে। যদি যে কোনোটি থাকে অতঃপর আদালত 7 দিনের মধ্যে অত্র কার্যবিধির 23 নং আদেশের সংশ্লিষ্ট বিধানবলী অনুযায়ী আদেশ অথবা ডিগ্রি অনুমোদন করবেন যদি মধ্যস্থতা হয়ে যায়। এবং কোর্ট নিজে মধ্যস্থতা করলে 5 নং উপধারায় বর্ণিত প্রক্রিয়ার মতোই একটি প্রতিবেদন প্রস্তুত করবেন এবং এতদুদ্দেশ্যে যে আদেশ প্রদান করবে যে এই রায়ের একটা আদেশ দিয়ে দিবে। এরপর হলো মধ্যস্থতার মাধ্যমে মীমাংসায় পৌঁছাতে যদি আপনারা অপরাগ হইলে, সব ক্ষেত্রে তো মধ্যস্থতা পৌঁছাইতে পারবেন না, মিলবে না। তাইলে যদি অপরাগ হয় তাইলে উপধারা 9 অনুযায়ী, আমরা উপধারা একটু পরে 9 দেখতেছি, 9-এর শর্ত অনুযায়ী কোর্ট মামলার শুনানির সেই স্তর হইতে আগাইবেন। হ্যাঁ, যেখানেই ছিল ওই স্তর থেকে, অর্থাৎ লিখিত জবাবের পর থেকে আগাইবেন এবং মধ্যস্থতার সিদ্ধান্তের বা উপধারা 1-এর আওতাধীনে মধ্যস্থতার উদ্দেশ্যে পাঠানোর আগে মামলা যে স্তরে ছিল এবং অত্র কার্যবিধি সেই প্রক্রিয়া অনুযায়ী অগ্রসর হইবে, যাহাতে মধ্যস্থতার বা মধ্যস্থতার লক্ষ্য রেফারেন্স গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই। এই হলো কথাবার্তা। এরপরে দেখতেছেন যে 8 উপধারাতে বলতেছে যে এই ধারার অধীনে মধ্যস্থতা অবশ্যই গোপন থাকবে। এই যে মধ্যস্থতা যদি করেন অবশ্যই এটা গোপন থাকবে এবং পক্ষ সমূহে তাহাদের আইনজীবীদের প্রতিনিধিদের প্রতিনিধিগণের, হ্যাঁ, আইনি সহায়তা কর্মকর্তা বা মধ্যস্থতাকারীর কোনো যোগাযোগ, পেশাগত সাক্ষ্য, স্বীকৃতি, প্রদানকৃত বিবরণী দি বা মন্তব্য ও কথোপকথন বিশেষ সুবিধা বলিয়া পরিগণিত হইবে এবং একই মামলায় অথবা অপর কোনো কার্যপ্রণালী পরবর্তীতে শুনানিতে উল্লেখ করা যাবে না। আপনারা মধ্যস্থতায় যে বিষয়গুলো আলোচনা করছেন ওই বিষয়গুলো গোপন থাকবে, এগুলো আপনারা আদালতে উপস্থাপন করতে পারবেন না এবং সাক্ষ্য তাহা গ্রহণকৃত হইবে না, এই সাক্ষ্যগুলো গ্রহণ করা হইবে না। আশা করছি বুঝতে পারছেন। এরপরে 9 উপধারাতে বলতেছে যে কোর্ট দ্বারা মধ্যস্থতার গ্রহণকৃত পদক্ষেপ মামলায় বিদ্যমান বিরোধ কিংবা বিরোধ সমূহ সুরাহার ব্যর্থতার পর্যবসিত হইলে উক্ত কোর্ট মামলাটি হেতু ভাষণ শুনবে না যদি মধ্যস্থতার রেফারেন্স গ্রহণকারী জজ অত্র কোর্টের বিচারক হন। তাইলে এই ক্ষেত্রে কি করতে হবে, মামলাটি সঠিক বা এখতিয়ারবান অপর কোনো কোর্ট কর্তৃক শ্রুত হইবে। এখানে কি বলতেছে এটা দিয়ে, আপনি কি 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 করা যাবে না, যেই মধ্যস্থতার জন্য পাঠাইছে উনি মামলাটা আর কি করতে পারবে না, শুনতে পারবে না, মামলাটা যে কোনো এখতিয়ার বা অন্য কোনো কোর্টের মধ্যে পাঠাই দিবে, উনি মামলাটা পরিচালনা করবে। বিষয়টা গুরুত্বপূর্ণ না, 3টে স্টার দেন, দাগাই নেন। মানে উনি আর মামলাটা কি করতে পারবে না। মানে বিগত গত বছর বা 2 বছর আগে একটা প্রশ্ন আসছিল, এই যে মধ্যস্থতার জন্য কি করছে, উনি নিজে মামলা নিয়ে মামলার কার্যক্রম শুরু করছে, মধ্যস্থতার জন্য পাঠাইছে, উনি মামলার কার্যক্রম কি করছে আবার শুরু করছে, তাইলে এটাই লিগেল না?
বুঝছেন? আপনারা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? জি স্যার, আছি তো স্যার। হ্যাঁ, বলতেছি যে মধ্যস্থ। স্যার। জি, জাহিদ বলেন। স্যার শুনছি স্যার, সেটা বলছি। ও, আমি যেটা বলতেছিলাম যে মানে মধ্যস্থতার জন্য একবার যখন পাঠানো হবে, পরবর্তীতে ওই যে পাঠাইছে উনি আর কি করতে পারবে না, মামলাটা শুনতে পারবে না, অন্য একটা এখতিয়ারবান আদালতে এটা পাঠাই দিবে। এই হলো কথাবার্তা। এরপরে 10 উপধারাতে বলতেছে যে জেলা বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, প্রত্যেকটা জেলা বার অ্যাসোসিয়েশন চিনেন? জি স্যার। জি প্রত্যেকটা স্যার। প্রত্যেকটা জেলাতে যে একটা জেলা বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আছে, সভাপতি আছে, এটা তো বুঝেন। প্রতি বছর বা জি স্যার, চিনি স্যার। কোথাও কোথাও জি স্যার। আবার সেটা আরো বেশি হয়, এক বছরের মধ্যেই ওনাদের নির্বাচনটা হয় জেলা বার অ্যাসোসিয়েশনের, বাট কোথাও কোথাও আরো বেশিও হয়। কিন্তু ওখানে একটা প্রেসিডেন্ট আছে। ওই জেলা বার অ্যাসোসিয়েশনের সাথে পরামর্শ অনুযায়ী অবসরপ্রাপ্ত জজ অথবা বিরোধ সুরার প্রশিক্ষিত বলিয়া জানা কোন লোক এবং প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত নহেন, অর্থাৎ তারা কোনো সরকারি কোনো কর্মচারী হইতে পারবেন না, এরূপ ব্যক্তিবর্গ ব্যতিরিকে অন্য কোন লোক অথবা ব্যক্তিবর্গ যারা এই উদ্দেশ্যে সঠিক বলিয়া বিবেচিত, তাহাদের সহিত মিলিতভাবে জেলা জজ মধ্যস্থকারী গণের একটি ফর্দ প্রস্তুত করবেন এবং সময়ে সময়ে তা হালনাগাদ সম্পূর্ণ করতে হবে এবং তাহার প্রশাসনিক এখতিয়ার এর অধীন সমস্ত সিভিল কোর্টকে ফর্দের ব্যাপারে তিনি জানাবেন। তবে শর্ত থাকে যে কোনো কোর্ট কোনো মামলার কোনো পক্ষ দ্বারা কোনো সময়ে কোনো ব্যক্তি আইনজীবী হিসেবে নিয়োগপ্রাপ্ত হইয়া থাকলে পক্ষসমূহের ভিতর তিনি মধ্যস্থতা হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। তাইলে কি করতেছেন, কোনো মামলায় কোনো পক্ষের যদি কোনো আইনজীবী যদি নিয়োগ হয়, কি করতেছে, কোনো কোর্টে কোনো মামলায় কোনো পক্ষ কোনো সময় ব্যক্তি আইনজীবী হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকলে পক্ষ সময়ের ভিতর তিনি মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করবে না। এটাও রেস্ট্রিকশন, এখানে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। তারপরে 11 উপধারাতে বলতেছে যে সুরাহার প্রেক্ষিতে কোর্ট কোনো আদেশ বা ডিগ্রি প্রদান করলে তাহার বিরুদ্ধে কোনো আপিল বা রিভিশন করা যাবে না। মাইন্ড ইট, এটা 3টে স্টার দেন, দাকাই নেন যে কোনো আপিল বা রিভিশন করা যাবে না এখানে। কোর্ট ফি আইন 1870, কোর্ট ফি আইন হলো 1870। আমরা বলছিলাম কোর্ট ফি আইন আছে, কোর্ট ফি আইনের উপর ডিপেন্ড করে কোর্ট ফি গুলো নির্ধারণ করা হয়। ওখানে সবকিছুই বলা আছে, কখন অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি হবে, কখন অ্যাড ভ্যালুরাম কোর্ট ফির অর্ধেক হবে, কখন ওখানে আরো 15% যোগ করতে হবে। হ্যাঁ, সর্বোচ্চ কত টাকা পর্যন্ত কোর্ট ফি দেওয়া লাগবে, অর্থের মামলা হইলে কত, তারপরে হইলো সম্পত্তি সংক্রান্ত মামলা হইলে কত। আমরা একটা কোর্ট ফি আইনের 1870-এর আপনাদেরকে গেজেটটা দিয়েছিলাম, আশা করছি মনে আছে। যা কিছুই উল্লেখিত থাকুক না কেন, কোনো মামলার বিরোধ বা বিরোধসমূহ এই ধারার আওতাধীনে মীমাংসার নিষ্পত্তি হইলে পক্ষসমূহের মাধ্যমে আর্জি অথবা জবাবে প্রদানকৃত কোর্ট ফি ফেরত দেবার নির্দেশ প্রদান করিয়া কোর্ট একটা সার্টিফিকেট ইস্যু করবে। হ্যাঁ, এই সার্টিফিকেট ইস্যুর তারিখ থেকে 60 দিনের ভিতর পক্ষসমূহে তা ফেরত পাইবার অধিকারী সংরক্ষণ করবে। অর্থাৎ কোর্ট ফি গুলো 60 দিনের মধ্যে আপনাদের কোর্ট ফি আপনাদেরকে ফেরত দিবে যদি সেটা মধ্যস্থতা হয়ে যায়। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে 13 উপধারাতে বলতেছে যে 23 নং আদেশের এই কার্যবিধির 23 নং আদেশের আওতাধীনে মামলা তুলিয়া নিয়া সমন্বয়করণ রফা করার পক্ষসমূহের বাসনাকে এই ধারা অন্য কোনোভাবে সংকুচিত করিয়া সে ধরিয়া কোনো কিছুই ধরিয়ে নিতে যাইবে না। এবং এখানে ব্যাখ্যা আছে যে মধ্যস্থতা বলতে বুঝাইবে নমনীয়তা, আনুষ্ঠানিকতা, অবাধ্যতামূলক, গোপনীয়তা, অপ্রতিদ্বন্দ্বিতামূলক এবং সমঝোতামূলক বিরোধ আপোষ রফার প্রক্রিয়া, যাহার দ্বারা মধ্যস্থতাকারী রফার কোনো শর্ত ইঙ্গিত না করিয়া অথবা এত সম্পর্কে আদেশ প্রদান না করিয়া পক্ষসমূহের মধ্যে বিদ্যমান মামলার বিরোধসমূহ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি করবে। এই ধারার অধীন মীমাংসা অন্তর্ভুক্ত করবে মামলার বিরোধসমূহের আংশিক মীমাংসাও। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা একদম ডিটেল আলোচনা করার চেষ্টা করেছি। পরীক্ষায় কি আসছে দেখেন, পরীক্ষায় আসছিল যে দেওয়ানি কার্যবিধির 1908-এর বিকল্প বিরোধ নিষ্পত্তি সম্পর্কে কোন ধরনের বিধান রয়েছে, আলোচনা করুন। এটা কখন আসছে, দাঁড়ান, এটা পরীক্ষায় আসছে হচ্ছে এরকম একটা প্রশ্ন আসছিল তো এখানে। বিকল্প বিরোধ নিষ্পত্তিগুলো সম্পর্কে বিধান কি কি আছে? 89-এর কতে আছে হলো মেডিয়েশন, আরবিট্রেশন, সালিস। 89-এর খ
এবং আপিলে মধ্যস্থতাও আছে। দেখেন সব জায়গাতেই মধ্যস্থতা করার সুযোগ আছে। তাহলে মধ্যস্থতার আমরা গল্প মোটামুটি আমরা শেষ করলাম। কারা মধ্যস্থতা মানে যাদের কাদের মাধ্যমে মধ্যস্থতা করা যায় সেটা তো আমরা জেনে গেছি যে লিগাল এইড অ্যাক্ট 2000-এর অধীন লিগাল এইড অফিসারের নিকট পাঠাইতে পারবে। পক্ষসমূহের নিযুক্ত কোনো আইনজীবী কিংবা আইনজীবীদের নিকট বিষয়টি পাঠাবে। আইনজীবী নিযুক্ত না থাকলে পক্ষ বা পক্ষসমূহের নিকট বিষয়টি পাঠাবে। জেলা জজ কর্তৃক প্রণয়নকৃত প্যানেলের কোনো মধ্যস্থতাকারীর নিকট পাঠাবে। আশা করছি বুঝে গেছেন যে মধ্যস্থতাকারী ফি নির্ধারণ করবেন এবং কারী নির্ধারণ করবেন। এক্ষেত্রে যদি ব্যর্থ হন তাহলে আদালত নির্ধারণ করবেন। মধ্যস্থতাকারীর সময়সীমা আমরা বলছিলাম মধ্যস্থতার আদেশ প্রদানের 10 দিনের মধ্যে। এরপরে যদি না পারলে আরো 7 দিনের মধ্যে নিয়োগ দিবে। মধ্যস্থতাকারী নিয়োগের আরো টোটাল সর্বোচ্চ তারা 17 দিন সময় পাবে। আর মধ্যস্থতা সম্পন্ন করার সময় হলো নিয়োগ দেওয়ার 60 দিনের মধ্যে মীমাংসা করবে। এছাড়াও সম্পূর্ণ না হলে আরো 30 দিন সময় বাড়বে, সর্বোচ্চ 90 দিনের মধ্যে শেষ করতে হবে। এবং মধ্যস্থতা প্রতিবেদন প্রাপ্তির 60 দিনের মধ্যে 16 ডিগ্রি, হ্যাঁ, কম্প্রোমাইজ ডিগ্রি জারি করবেন। 16 ডিগ্রির বিরুদ্ধে কোনো আপিল কিংবা রিভিশন করা যাবে না। যে আদালত মধ্যস্থতার পদক্ষেপ নেবে, মধ্যস্থতা ব্যর্থ হওয়ার পর সেই আদালত মোকদ্দমাটি শুনতে পারবেন না, এই মোকদ্দমাটি অন্য আদালত শুনতে পারবে। এটা একটা বিষয়। তাহলে জেলা আইনজীবী সমিতির পরামর্শক্রমে জেলা আইনজীবী সমিতির সভাপতির পরামর্শক্রমে আইনজীবী অবসরপ্রাপ্ত জজ বিরোধ নিষ্পত্তির